এই সময় চারদিকে হাহাকার, চিৎকার, কান্না। কোনো এক ভয়াবহ রোগে আক্রান্ত সারা দেশ। সেই রকমই কলেরা নামক রোগটি এই পুতলিপুটি গ্রামে ছড়িয়ে পড়ল। অন্ধকার রাত, ঝিরিঝিরি করে বৃষ্টি ঝরে চলেছে। গ্রামের রাস্তাঘাট জনমানব শূন্য। কেবলমাত্র দুটি প্রাণী জঙ্গলের পথ দিয়ে হেঁটে চলেছে সেই শ্যাওলা দিঘির দিকে। ওহ, কি রে নরেন, তোর কথা শুনে যে চলে এলাম মাছ ধরতে। আর কতখানি? হেঁটে হেঁটে তো পায়ে খাল ধরে গেল। কতটা আর? আরে আয় না, আর একটুখানি আছে। ওহ, একটু একটু করে তো 2-3 কিমি তো হাঁটিয়েই ফেললি। কোথায়? সেই তো শ্যাওলা দিঘি। আর একটুখানি চলেই এসছে। নরেন আর গদাই গ্রামের দুজন সাহসী জেলে। এইখানে সেইখানে রাত বিরেতে মাছ ধরে বেড়ায়। আর সেই মাছ ভোরের বেলা বাজারে হাটে বিক্রি করে 2 পয়সা ইনকাম করে সংসার চালায়। সাধারণত এই গ্রামে সকলেই নদী, পুকুর, নালা থেকে মাছ ধরে সংসার চালায়। আর গ্রামের কিছু সাহসী জেলে মাছ ধরতে আসে এই শ্যাওলা দিঘিতে। মাঝে মাঝেই এই শ্যাওলা দিঘির আশপাশ থেকে মানুষের ছিন্ন বিচ্ছিন্ন দেহ পাওয়া যায়। অনেকে বলে এই শ্যাওলা দিঘিতে নাকি ভূতের আনাগোনা আছে। কিন্তু এইসব কথা তো তোয়াক্কা না করে নরেন আর গদাই এই রাতের বেলা সেই শ্যাওলা দিঘিতে মাছ ধরার জন্য এগিয়ে চলেছে। ওই তো, ওই সামনেই দেখা যাচ্ছে, দেখ। ওই দেখ, চলে এসেছি শ্যাওলা দেখি। দেখেছিস কত মাছ নড়ছে? হ্যাঁ রে, তাই তো দেখছি। এ তো যেন মাছে জলে হয়ে রয়েছে পুরো দিঘি। তবে বেশিক্ষণ থাকবো না, 10 মিনিটের মধ্যে যা মাছ ধরার ধরে নিয়ে ফিরে আসবো। বেশি দেরি করা যাবে না কিন্তু, বুঝলি? আচ্ছা ঠিক আছে, চ। এই বলে নরেন গদাই এগিয়ে গেল সেই শ্যাওলা দিঘির দিকে। যথারীতি দুজনে জাল ফেলতে শুরু করলো পুরো দিঘি জুড়ে। প্রচুর মাছও সংগ্রহ করলো তারা 10 মিনিটের মধ্যে। এভাবেই দেখতে দেখতে অনেকটা সময় অতিবাহিত হয়। হঠাৎ দিঘির মাঝখানে নজর পড়ল তাদের। গদাই, আর নয়, আজকের মতো এইখানেই থাক। 1 বস্তা মাছ ধরা হয়ে গেছে। মনে হচ্ছে কোনো বিপদ আসতে চলেছে। চল চল পালাই। আরে দাঁড়া না, এত ভয় খাচ্ছিস কেন? এতক্ষণ তো মাছ ধরলি, কই কিছু দেখতে পেলি? আরে ভূত ট্রুত কিছু হয় না, বুঝলি? আর 1 বস্তা মাছ ধরে তবেই বাড়ি ফিরবো, ঠিক আছে? চুপচাপ বস এখানে। হয়ে গেছে, দাঁড়া। না না ভাই, আমার আর ভালো লাগছে না। তুই তাহলে ধর, আমি ওই গাছের কাছে গিয়ে দাঁড়াচ্ছি। অবস্থা বেগতিক দেখে নরেন তাড়াতাড়ি সেখান থেকে সরে পড়ে। মাছ ধরার নেশা বড় নেশা, তাই সেই নেশায় মত্ত হয়ে গদাই আরো আরো মাছ ধরতে লাগলো। হঠাৎ নজরে এলো দিঘির মাঝখানে জলের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। এবার গদাই কিছুটা ভয় পেয়ে যায়। সে সেখান থেকে পালাতে যাবে, ঠিক তখনই জল থেকে বুদবুদ করে একটা অদ্ভুত রকমের প্রাণী উঠে এলো। মানুষ বলাটা হয়তো ঠিক হবে না, কিন্তু প্রাণীটির মুখটা একটি মেয়ের। তার দুদিকের হাতটা মাছের মতো পাখনা, আর চোখগুলো জল জল করছে। কি বিশাল তার চেহারা! তবে কি এই ভয়ঙ্কর প্রাণী
এই শ্যাওলা দিঘিতে আশ্রয় নিয়েছে। আর গ্রামের মানুষ এই দিঘির কাছে এলে তাদেরকে নিজের শিকার বানাচ্ছে। গাছের আড়াল থেকে নরেন সমস্ত দৃশ্যটা দেখতে পাচ্ছিল। সেই ভয়ে থর করে কাঁপতে শুরু করেছে। দেখলো সেই প্রাণীটি গদাইয়ের গলা টিপে ধরেছে, আর শূন্যে ভাসছে গদাইয়ের শরীর। নিস্তেজ হয়ে আসছে তার প্রাণবায়ু। কিছুক্ষণের মধ্যেই শান্ত হয়ে গেল গদাই, আর তারপরেই তাকে নিয়ে সেই শ্যাওলা দিঘিতে ডুবে গেল সেই প্রাণীটি। আর হয়তো গ্রামের মানুষ এই অদ্ভুত প্রাণীকেই ভূত বলে মনে করে। নরেন সেখান থেকে গ্রামে ফিরে আসে আর গ্রামের মানুষকে সমস্ত ঘটনা খুলে বলে। তারা সকলেই ছুটে যায় মশাল হাতে সেই দিঘির দিকে। গিয়ে দেখে গদাইয়ের আধ খাওয়া দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চারিদিকে ছড়িয়ে রয়েছে। একদিকে গ্রামে কলেরার প্রকোপ, অন্যদিকে এই শ্যাওলা দিঘিতে এই অদ্ভুত জন্তুর আবির্ভাব। উভয়ের অত্যাচারে পুতুলপুটি গ্রাম অতিষ্ঠ হয়ে উঠেছে। এরপর কয়েক সপ্তাহ কেটে যায়। কই গো, বাবার শরীরটা খুব খারাপ, আমাদের এখনই সেইখানে যাইতে হইব। বলি আজই ওই গ্রামে যাইতে হইব? ওই গ্রামে তো মোড়ক বেশি লাই গেছে। এই রাইতের বেলা ওই গ্রামে যাওয়া কি ঠিক হইব? ঠিক হইব না, বুঝছো? আমাদের পোলা এখন ছোট আছে। চলো না গো, নয়তো বাপটাকে আর শেষ দেখা দেখতে পামু না। তবে এতগুলো মাছ কি হইব? তুমি যেই মাছগুলো আজ পাইছো সেইগুলো নিয়ে নাও গা। আমার মা বাবা তো মাছ খাইতেই পায় না। সাবিনা তার স্বামীর কোনো কথা শুনল না। রাতের বেলা বেরিয়ে পড়ল 2 বছরের ছোট ছেলেকে নিয়ে। জঙ্গলের রাস্তা দিয়ে তারা হেঁটে চলেছে। কিছুটা রাস্তা হাঁটার পর তারা এসে পৌঁছল নদীর খেয়া ঘাটে। আর তারপর আফরিন জাহান তার নিজের নৌকায় উঠে বসল। সাবিনা, তুমি ছেলেটাকে নিয়ে নৌকার ভিতর যাও। বৃষ্টি শুরু হয়ে গেল যে। হ্যাঁ যাচ্ছি, কিন্তু তুমি তুমি তো ভিজে স্নান করিয়া যাবে। নৌকাটা তো খুব জোরে দুলতাছে। তুমি কোনো ঘাট দেইখা দাঁড়াও না, এত বৃষ্টিতে যাইতে পারুম না। সাবিনার কথা মতো আফরিন জাহান একটি খেয়াঘাট থেকে তার খেয়া থামালো। বৃষ্টির সাথে সাথে ঝোড়ো হাওয়া আর বিদ্যুৎ চমকাতে শুরু করেছে। চারিদিকে কোলা ব্যাঙের কলরব আর বিদ্যুতের ঝলকানি যেন পরিবেশকে ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। ঠিক তখনই আফরিন জাহানের মনে হলো, হাই রে আল্লাহ, কই গো, শুনতেছ? সর্বনাশ হয়েছে। নদীতে যে বান এসেছে, এখন আর কি করে খেয়া বাইব গো? তাহলে তাহলে এখন আমরা কি করব? হায় আল্লাহ, আমার বাপটাকে বোধহয় আর শেষ দেখা হইল না। শোনো, একটা কাম করা যেতে পারে। এই জঙ্গল দিয়ে ঘন্টাখানেক ঘাটলে তোমার বাপের বাড়ি পৌঁছে যাব। এছাড়া আর কোনো উপায় নাই, বুঝছো? না না, ওটি করতে হইব না। এই জঙ্গল দিয়ে যাইতে হলে ও শ্যাওলা দিঘি পার করতে হইব। আর এইটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। ওই দিঘিতে ভূত থাকে। ধর কি সব ফালতু বকো তুমি। ভূত টুত কুछ नहीं होता,
ওসব বকবাস তুমি আমার সাইডে সাইডে আইসো। এই বলে আফরিন জাহান আর সাবিনা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে লাগলো। নদীতে বান এসেছে, তাই নদীপথে সাবিনার বাপের বাড়ি পৌঁছানো যাবে না। আর এই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে গেলে পড়বে সেই শ্যাওলা দিঘি। লোকমুখে শোনা যায় ওই দিঘিতে নাকি রাতের বেলা ভূতের আনাগোনা দেখতে পাওয়া যায়। সাধারণত দিনের বেলা গ্রামের কিছু সাহসী জেলে এসে এই দিঘি থেকে মাছ ধরে নিয়ে যায়, কিন্তু দিনের বেলা যতটা শান্ত, রাতের বেলা ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে এই শ্যাওলা দিঘি। অজানা ভয় যেন আঁকড়ে ধরেছে সাবিনাকে। কি গো, কি হইলো? ছেলেটা কাঁদছে কেন? কি করে জানবো, মনে হয় খিদে লাগছে। কি আর করবে, একটু বুকের দুধ খাইয়ে দাও। নিজেরাই ঠিক করে খাইতে পাই না, আর দুধ হইব কি করে? তাহলে এখন উপায়? আশপাশে কোথাও একটু জল পাওয়া যাবে না? তাহলে জল খাইয়ে ছেলেটাকে একটু শান্ত করতাম। তুমি একটু দাঁড়াও, ওই তো দেখি, আমি এখনই গিয়ে জল নিয়ে আসছি। না না, তোমাকে ওই শ্যাওলা দিঘি থেকে জল আনতে যেতে হবে না। আর খানিকটা রাস্তা, বাপের বাড়িতে যেই জল খাওয়াবো। আরে কিছু হবে না, তুমি দাঁড়াও তো, আমি যাবো আর আসবো। সাবিনার কথা না শুনে আফরিন জাহান এগিয়ে গেল সেই শ্যাওলা দিঘির দিকে জল আনতে। সাবিনা তার সন্তানকে কোলে নিয়ে অপেক্ষা করতে থাকে তার স্বামী ফিরে আসার। আফরিন সেই দিঘির কাছে পৌঁছতে সে দেখতে পেল একটি সুন্দরী মহিলা তার অপরূপ যৌবনের মাধুর্য ছড়িয়ে বসে আছে সেই শ্যাওলা দিঘির পাড়ে। সেই অপরূপ সৌন্দর্যময় নারীকে দেখে এক পলকের মধ্যে আফরিনের মনের সুপ্ত কামনা বাসনা জেগে উঠল। সে এক পা করে এগিয়ে গেল সেই নারীর দিকে। কোন এক বিভোরে আফরিন ভুলে গেল তার স্ত্রী সন্তানের কথা। সেই নারী আফরিনের দিকে তাকালো, হালকা মৃদু হেসে আফরিনকে হাতের ইশারায় ডাকতে লাগলো। এসো আফরিন, এসো আমার কাছে, এসো। আমার এই যৌবন ভরা শরীরের মাধুর্য শুধু তোমার। সেই নারীকে দেখে আফরিন এক কামনার টানে বিভোর হয়ে সেই নারীর দিকে এক পা করে এগিয়ে চলেছে। আফরিন যখন সেই নারীর কাছে পৌঁছলো, ঠিক তখনই মেয়েটি হঠাৎ সেই শ্যাওলা দিঘিতে ঝাঁপিয়ে পড়ল। এ কি হইল? আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছি? আর ও মেয়েটা কোথায় গেল? না না না, আর দেরি করলে চলবে না, তাড়াতাড়ি জল নিয়ে বউ ছেলের কাছে ফিরে যাইতে হইব। আর ঠিক তখনই আফরিন তার কাঁধ থেকে গামছাটা নিয়ে শ্যাওলা দিঘিতে ডুবিয়ে জলে ভিজিয়ে দেয়। আর সেটা নিয়ে আফরিন যেতে যাবে, ঠিক তখনই সেই শ্যাওলা দিঘিতে শুরু হলো তোলপাড়। চিৎকার করতে করতে উঠে এলো সেই অজানা অদ্ভুত প্রাণীটি। হঠাৎই চোখের সামনে দৃশ্য দেখে ভয়ে কাঁপতে শুরু করলো আফরিন। ওকে পালানোর সুযোগ না দিয়ে হঠাৎই সেই প্রাণীটি আফরিনের গলা টিপে ধরল। প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করতে শুরু করলো আফরিন। আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসে আফরিনের সারা শরীর। অন্যদিকে সাবিনা অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে উঠেছে কোন এক বিপদের আশঙ্কায়। হইলটা কি? অনেকক্ষণ তো হইয়া গেল, এখনো উনার ফেরার সময় হলো না। কোনো বিপদে পড়লো না তো? না না, এখানে দাঁড়িয়ে কিছু হবে না, একটু এগিয়ে গিয়ে দেখি। আফরিন যেদিকে গিয়েছিল সাবিনা সেই দিকে হাঁটতে লাগলো। কিছুটা হাঁটার পর সাবিনা এসে পৌঁছলো সেই শ্যাওলা দিঘির পাড়ে। আর সেখানে এসে সে যা দৃশ্য দেখলো তা দেখে সাবিনা স্তব্ধ হয়ে গেল। সে দেখলো তখনও সেই পিশাচ আফরিনের গলায় কামড় বসিয়েছে।
এই দেখে সাবিনা কোলের সন্তানকে ফেলে দিয়ে ছুটে গেল আফরিনের দিকে। মাটিতে পড়ে পাথরের আঘাত লেগে অঝরে রক্ত ঝরতে লাগলো সেই বাচ্চা শিশুটির শরীর থেকে। সাবিনা সেদিকে ধ্যান না দিয়ে আপ্রাণ চেষ্টা করতে লাগলো আফরিনকে বাঁচানোর। ছেড়ে দে শয়তান, ছেড়ে দে আমার স্বামীকে, নয়তো আজ আমি তোকে মেরে তবেই মরবো। অন্যদিকে সেই শিশুর শরীর থেকে অঝরে ঝরে পড়া রক্ত গড়িয়ে চলেছে সেই শ্যাওলা দিঘির দিকে। আস্তে আস্তে সেই রক্ত জলে মিশে এগিয়ে গেল পিশাচের কাছে। আর সেই রক্ত সেই পিশাচকে স্পর্শ করা মাত্রই আর্ত চিৎকারে গর্জন করতে করতে আফ্রিনকে ছেড়ে দিয়ে জলে ডুবে গেল। জলের তলা থেকে ভেসে আসছে সেই পিশাচের মৃত্যু যন্ত্রণার চিৎকার। সাবিনা কিছু বুঝে ওঠার আগে সে দেখল তার সন্তানের শরীর থেকে রক্ত ঝরছে, আর কিছুক্ষণের মধ্যেই সেই পিশাচের মৃত শরীর ভেসে উঠল সেই শ্যাওলা দিঘির জলে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের জন্য আজ আমি আমার অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেলাম। এক ঋষির অভিশাপে আমি পিশাচ রূপে এই জলে আশ্রয় নিয়েছিলাম, আর সেই ঋষি আমায় জানিয়েছিলেন যখন কোনো পবিত্র আত্মার রক্ত আমায় স্পর্শ করবে তখনই আমার মুক্তি ঘটবে। কিন্তু কোনো পবিত্র মানুষের রক্ত আমি পান করতে পারবো না। আজ তোমার সন্তানের রক্ত আমায় স্পর্শ করেছে, ও যে এখনো পবিত্র, আর তাই আজ আমার মুক্তি হলো। এই শ্যাওলা দিঘির জল তোমার স্বামীকে খাইয়ে দাও, ও সুস্থ হয়ে উঠবে। এই বলে সেই নারীটি অদৃশ্য হয়ে গেল। আর সেই নারীটির কথা মতন সাবিনা শ্যাওলা দিঘি থেকে জল তুলে আফরিনকে খাইয়ে দেয়। তৎক্ষণাৎ আফরিনের শরীর সুস্থ হয়ে ওঠে, আর সন্তানকে নিয়ে আফরিন আর সাবিনা তার বাপের বাড়িতে ফিরে আসে।